নমস্কার, গল্পকথক রীতি চ্যানেলে আজকে আপনারা শুনবেন পরিবারের পরি উপন্যাসের তৃতীয় পর্ব। দ্বিতীয় পর্ব শুরু হয়েছিল তিথি, অনির্বাণ এবং তাদের ছেলে বাবলু অর্থাৎ কিংশুকের কথোপকথন দিয়ে। অনির্বাণের মাথা হঠাৎ খারাপ হয়ে গিয়ে তাদের সংসারে নেমে এসেছে দারিদ্রতা। তিথি এখন পাবলিশারের থেকে বই এনে স্কুলে স্কুলে রেকমেন্ডেশনের জন্য ঘুরে বেড়ায়, কিছু আয় যাতে হয়। পরিবারের বর্তমান মালিক বসুধরা পরিবারিতে ফিরে এসেছে, প্রায় 10 বছর বাদে ফিরে এসেছে একটি কাজ সম্পন্ন করতে। দুটো ঘর আগে থেকেই মেরামত করানো ছিল, তাই সে সেখানেই থাকতে শুরু করে। শরদিন্দু স্যার তার হাতের কবজির জন্য বাণীবাবুর পরামর্শে তারই ছাত্র ডক্টর প্রশান্তকে দেখাতে যান। ডক্টর প্রশান্ত তাকে কিছু এক্সরে করতে দেন, কারণ সে কোনো সমস্যা খুঁজে পায় না হাতে। আজকে শুনবেন এর পর থেকে। জায়গাটাকে লোকে বলে মা মনসার ঢিপি। চাঁদ সদাগরের ভয়ে মা মনসা নাকি একবার এই ঢিপির নিচে আত্মগোপন করেছিলেন। এই কাহিনীর উৎস কি তা সম্ভবত এই তল্লাটে কারোর জানা নেই। আসলে জায়গাটা ধুত্র, আকন্দ আর পুটুস ফুলের ঝোপে ভরা উঁচু জমি। ঘোড়া নিম, আশফল, শেওড়া, তেঁতুল, বেশ কিছু গাছও আছে। শহর থেকে একটা রাস্তা এসে শেষ হয়েছে এই ঢিপির সামনে। তার পিছনে একটা মজা খাল। আশেপাশে কোনো বাড়িঘর নেই। যে রাস্তাটা শহর থেকে এদিকে এসেছে সেই রাস্তায় শ্রাবণ মাসেই জনসমাগম হয়। তখন মেলা বসে ওই চত্বরে। ঢিপিতে দুধ কলা দিয়ে পুজো দিতে আসেন অনেকে। অন্য সময় এখানে আসার প্রয়োজন হয় না কারোর। না, কেউ কেউ আসে। ঘুঘু ডাকার দুপুরবেলায় ইতস্তত ছড়িয়ে থাকে কয়েক জোড়া নারী পুরুষ। ঘন ঝোপঝাড় ছায়াও দেয়, আবার আবরুও রক্ষা করে। বাইরে থেকে কাউকে দেখা যায় না। অভ্র আর নীলা দুজনেই আজ সাইকেল নিয়ে এসেছে। একটা পছন্দসই জায়গায় বসল দুজনে। পিছনে ঝাঁকড়া আশফল গাছটা ঠান্ডা ছায়া দিচ্ছে, না হলে দুপুরের প্রচণ্ড রোদে বসা যেত না। বসার পর নীলা ওড়না দিয়ে মুখের ঘাম মুছে বলল, কি গরম দেখেছ? এই কাঠফাটা রোদে সাইকেল চালানো যায়? তুমি তো দুপুরে আসতে বললে, না হলে তো বিকেলেই আসতাম। আজ বিকেলে তো আমার টিউশনও ছিল না। আমি আজ বিকেলে আসতে পারবো না, কাল তো তোমার ইন্টারভিউ, তাই একটা জিনিস দিতে এলাম। কি জিনিস? নীলা তার হ্যান্ডব্যাগ থেকে একটা ছোট্ট প্যাকেট বের করল। অভ্র দেখল তার ভিতরে রয়েছে কয়েকটা সন্দেশ আর নেতিয়ে যাওয়া একটা জবা ফুল। প্যাকেট থেকে সন্দেশের টুকরো বের করে সেটা অভ্রর মাথায় ঠেকিয়ে তার মুখের কাছে ধরে নীলা বলল, নাও, খাও। সকালে সুবর্ণপুর কালী মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম তোমার জন্য। এই নাও, জবা ফুলটা নাও। কাল ইন্টারভিউয়ে যাবার সময় ফুলটা পকেটে নিয়ে যেও। অভ্রর বলতে ইচ্ছা করছিল, এই ফুলে কোনো কাজ হয় কি? বাবার মৃত্যুর আগে আমার মা, আমার 2 বোন এরকম বহু ফুল কুড়িয়ে আনত মন্দির থেকে। কিন্তু বাবাকে কি ধরে রাখা গেছে? যায়নি। এইরকম বহু ফুল মাথায় ছুঁয়ে আমাদের বাড়িতে পুজো করতে আসা ঠাকুরমশাই বলতেন, আমি বড় হব, আমার নাম হবে, যশ হবে। কই, কিছুই তো হয়নি আমার। ইচ্ছে হলেও কথাগুলো বলল না অভ্র। বললে নীলা কষ্ট পাবে। ফুলের ক্ষমতা সত্যি মিথ্যা যাই হোক, নীলার ভালোবাসা 16 আনা সত্যি। অভ্র সন্দেশটা খেয়ে নিল। কাগজের মোড়কে ঢেকে ফুলটাও পকেটে রাখল। তারপর বলল, তা বিকেলে বেরোতে পারতে না কেন? নার্সিংহোমে ডিউটি আছে? না, ডিউটি না। আজ আমাকে দেখতে আসবে পাত্রপক্ষ। বৌদি কোথা থেকে যেন একটা সম্বন্ধ এনেছে। পাত্রর বাড়ি এখানেই, পল্টন বাজারের ওদিকে। দাবিহীন পাত্র, শুনেছি বেশ পয়সা কড়িও আছে। তা তুমি না করে দিলে না কেন? বৌদি সম্বন্ধটা এনেছে, না বললে বাড়িতে তো তুমুল অশান্তি হতো। এমনিতেই কাল রাতে বৌদি দাদাকে বলছিল,
নার্সিংহোমে রিসেপশনিস্ট, নার্স, আয়াদের সঙ্গে ডাক্তারদের নাকি ঢলাঢলি থাকে। ওই জন্যই হয়তো তোমার বোনের বিয়ের ব্যাপারে কোনো গা নেই। নিজের মেয়েরাও বড় হচ্ছে, কিন্তু যা দেখবে তাই শিখবে। বৌদির কথা শুনে দাদা বলল, তো আর কয়েকটা মাস দেখি, এভাবে চললে ওকে নিজের রাস্তা দেখে নিতে বলবো। বাড়িটা বাবা আমাকে কাগজে কলমে বেচে দিয়ে গিয়েছে, ওর আর অধিকার নেই এই বাড়িতে। উপায় থাকলে আমি এক্ষুনি একটা ব্যবস্থা করে ফেলতাম, কিন্তু আমাদের বাড়িতে মাত্র 2টো ঘর, তাও আবার 70 বছরের পুরনো। ভালোভাবে থাকার জায়গাও নেই। নুপুর টুপুরের বিয়েরও যে কি হবে কে জানে। দাদাও তো হাত তুলে নিয়েছে। আমার আর মায়ের কথা না হয় ছেড়েই দিলাম, বন্ধুটার যদি একটু দায়িত্ব নিত। জানো, বাবা তখন মৃত্যুশয্যায় প্রায়, টাকা পয়সা একদম শেষ। আমি এমএসসিতে ভর্তি হতে পারলাম না। বাবার শেষ ডায়ালিসিসটাও পয়সার অভাবে করা যায়নি। সেই সময় নুপুর একদিন ক্ষুব্ধ হয়ে বাবাকে জিজ্ঞেস করেছিল, তুমি রিটায়ারমেন্টের সব টাকা বর্দার পেছনে ঢেলে দিয়েছিলে কেন? তোমার নিজের কথা, আমাদের কথা একবারও চিন্তা করলে না? উনি কি বলেছিলেন? মায়ের মুখে পরে শুনেছি, বাবা বলেছিলেন, অভ্রটা ব্রিলিয়ান্ট, ও নিজের পায়ে একদিন ঠিক দাঁড়িয়ে যাবে। কিন্তু অভিজিৎটা সাদা মাঠা। তাই যখন শুনলাম টাকা দিলে হোটেল ম্যানেজমেন্টটা পড়ানো যাবে, ভালো মাইনের চাকরি পাবে, তাই টাকাটা দিয়ে দিলাম। ভেবেছিলাম আমার পেনশন না থাকলেও যে নতুন কোম্পানিতে ঢুকছি তাতে অন্তত বছর 5 চাকরি করতে পারবো। ততদিনে অভিজিৎ মোটা টাকার চাকরি পাবে আর অভ্রও দাঁড়িয়ে যাবে। ওরা 2 ভাই আমাদের সকলের ভার নেবে। অভিজিৎ বড় চাকরি পেল ঠিকই, কিন্তু আসলে যে সুন্দর সংসারের ছবি বাবা মনে মনে এঁকেছিলেন সেটা আধখানা হয়েই থেমে গেল। অসুখটা মাঝপথে সব কিছুই থামিয়ে দিল, আর পরদিনই বাবার কথা বন্ধ হয়ে গিয়েছিল। তারপর আর মনে হয় 10 বেঁচেছিলেন। জীবনে টাকা একটা বড় নির্দেশকের ভূমিকা পালন করে। বাবার টাকা ছিল বলেই আজ দাদা সিঙ্গাপুরে অত বড় চাকরি করছে। আবার বাবার টাকা ছিল না বলেই তার চিকিৎসা শেষ পর্যন্ত ভালো করে করা গেল না। আমি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারলাম না। সংসার চালাতে খাতা লেখার কাজ আর টিউশন ধরলাম। যারা আজ তোমাকে দেখতে আসছে, সেই লোকটার টাকা আছে বলেই সে পাত্রী দেখতে আসছে, আর তোমার টাকা নেই বলেই ইচ্ছের বিরুদ্ধে তাদের সামনে গিয়ে দাঁড়াতে হচ্ছে। অভ্র একটানা কথাগুলো বলে চুপ করে গেল। নীলাও চুপ করে রইল। নিঝুম দুপুর, মাঝে মাঝে কোথা থেকে একটা তক্ষক ডেকে উঠছে। চারপাশে শব্দ বলতে শুধু ওইটুকুই। বেশ কিছুক্ষণ পর নীলা বলল, ছাড়ো এসব, ইন্টারভিউয়ের কোনো খবর টবর পেলে? নিহারবাবু কি বলেছেন? কিছু বলেছেন? উনি টেলিফোনে টিচার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রসময়বাবুকে আমার সামনেই বললেন। তার সঙ্গে নাকি স্কুল ম্যানেজিং কমিটি সেক্রেটারির কথা হয়েছে। উনি নাকি রসময়বাবুকে বলেছেন যে নিহার চৌধুরী যখন আমার কথা বলেছেন তখন তিনি আপ্রাণ চেষ্টা করবেন। এক্সপার্ট হিসেবে যিনি ইন্টারভিউ নিতে আসছেন তিনিও পার্টিরই লোক, তাকে নিয়ে সমস্যা নেই। তবে একটাই আশঙ্কা, ওই প্রেসিডেন্ট কোনো গণ্ডগোল পাকাতে পারে। কেন? সেই গণ্ডগোল পাকাবে কেন? প্রেসিডেন্ট নাকি পার্টিরই আর এক নেতা অসীম রুদ্র, তার লোক। সে নিহারবাবুর বিরোধী গোষ্ঠীর। তাই সে চেষ্টা করবে আমার যাতে না হয়। গ্রুপবাজি তো সব জায়গাতেই আছে না। কিন্তু তুমি তো কোনো রাজনীতি করো না বা কোনো গোষ্ঠীর সদস্য নও, তাহলে অসীম রুদ্র লোকটা বাধা দেওয়ার চেষ্টা করবে কেন? তার কি নিজের কোনো ক্যান্ডিডেট আছে? তা জানি না, ক্যান্ডিডেট আছে কিনা বলতে পারবো না। তবে সুবীর বলছিল পার্টিতে এটাই নাকি এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে। কে ক্যান্ডিডেট সেটা বড় কথা নয়, কার ক্যান্ডিডেট সেটাই বড় কথা। পছন্দ মাফিক স্বতঃস্ফূর্ত এবং নিঃশর্ত সমর্থন বা বিরোধিতা। তবে সুবীর বলেছে হয়তো শেষ পর্যন্ত আমার কপালেই সিংকে ছিঁড়বে। কিন্তু কি? ধরে নিলাম কাজটা শেষ পর্যন্ত পেলাম। শুনেছি মোট 30 জন প্রার্থী আছে। আমার একাডেমিক ক্যারিয়ার যতই ভালো হোক, আমার চেয়েও ভালো তো কেউ থাকতে পারে।
আমার হওয়া মানে যোগ্যতা থাকা সত্ত্বেও একজন সুযোগ পাবে না। শুধু আমি নিহার চৌধুরীর কাছে পৌঁছতে পেরেছি আর সে পারেনি বলে আমার জন্য অন্যজন কি বঞ্চিত হলো না? চারপাশে এখন এই নিয়মই চলছে অভ্র। সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট থিওরিতে বিশ্বাসী হলে তোমার এতটা খারাপ লাগবে না। সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট না মাৎসর ন্যায়? যার শক্তি বেশি সে অন্যকে গিলে খাচ্ছে। জানি না, নীলা অস্পষ্টভাবে বলল। তারপর হয়তো এই প্রসঙ্গ থেকে বেরিয়ে আসার জন্যই বলল, এই জানো, এই তোমার সেই শরদিন্দু স্যার আছেন না, কাল সন্ধেবেলা নার্সিংহোমে স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। স্যার তখন পেশেন্ট দেখে ওপরে উঠে গিয়েছেন। আমি ইনিশিয়েটিভ নিয়ে ওকে স্যারের কাছে পৌঁছে দিলাম। কেন, স্যারের কিছু হয়েছে? হাতে কিছু হয়েছে মনে হয়। কাল সকালে আসবেন এক্স-রে আরও কয়েকটা টেস্ট করাতে। জানো, স্যারের মেয়ে তিতাস কি বলছিল তোমাদের শরদিন্দু স্যার নাকি ওর বাবার কাছে জ্যামিতি শিখতে এসেছিলেন। শরদিন্দু স্যার বৃত্ত আঁকতে পারছেন না, তিতাসের বাবা নাকি ওর কম্পাস দিয়ে তার হাত ধরে সুন্দর বৃত্ত আঁকা শিখিয়েছেন। বোঝো একবার, ওইটুকু মেয়ে কি সুন্দর গল্প বানিয়ে ফেলল। স্যার শুধু চক দিয়ে এত সুন্দর বৃত্ত আঁকতেন যে দেখে মনে হতো কম্পাস ফেলে আঁকা হয়েছে। স্যার একদিন বৃত্ত নিয়ে একটা সম্পাদ্য করাতে গিয়ে বলেছিলেন, বৃত্ত পূর্ণতার প্রতীক, যা প্রতিটি মানুষের জীবনে প্রয়োজন। কথাটা আজও আমার মনে আছে। আচ্ছা, আমি স্যারকে দিয়ে তোমার ব্যাপারটা এই শরদিন্দু বাবুকে বলিয়ে দেখব। কি বলবে? আমি তোমার কে হই, সত্যি কথা বলতে পারবে? সত্যি কথা বললে যদি তোমার কাজ হয় তাহলে তাই বলবো। না, শরদিন্দু স্যারকে এই ব্যাপারে জড়িও না। ইদানিং চারপাশে যা ঘটছে তাতে মাস্টারদের প্রতি মানুষের শ্রদ্ধা ক্রমশ কমে আসছে। একটা মানুষ অন্তত থাক। অভ্র কথাটা শেষ করল না, চুপ করে গেল। নীলা সালোয়ারের কামিজটা একটু তুলে মুখের ঘাম মুছল। ক্ষণিকের জন্য তার ফর্সা পেটের উপর চোখ পড়ল অভ্রর। গভীর নাভি, কোমরের একটু উপরে একটা কালো সুতো বাঁধা। পৃথিবীকে ছেদ করে চলে যাওয়া বিষুব রেখার মতো তার নাভির ঠিক মাঝখান দিয়ে চলে গিয়েছে সুতোটা। একটা পিঁপড়ে থাই বেয়ে উঠে এগোচ্ছে সেই দিকেই। নীলা বুঝতে পারল অভ্রর দৃষ্টি কোথায় নিবদ্ধ। সঙ্গে সঙ্গে সে কামিজটা নামিয়ে বলল, কি দেখছো? ওই যে ওখানে একটা পিঁপড়ে। নীলা পিঁপড়েটাকে একটা টোকায় ফেলে দিয়ে বলল, পিঁপড়ে না ছাই, তুমি অন্য জিনিস দেখছিলে। কি জিনিস? তা তুমিই জানো। নজর ঠিক রাখো, তুমি না মাস্টার হতে চলেছ। কেন, মাস্টার হলে কি অন্য প্রবৃত্তিগুলো মুছে যায়? একটু আগেই তো তুমি বললে ইদানিং চারপাশে যা ঘুরছে তাতে মাস্টারদের প্রতি মানুষের শ্রদ্ধা ক্রমশ ক্ষয়ে আসছে। সেটা এসবের জন্য নয়, প্রফেশনাল এথিক্সের ক্ষয়ই এর জন্য দায়ী। ব্যক্তিগত ব্যাপারে কার কি বলার আছে? তবে যে যাই বলুক, বাচ্চাদের মারধর করাটা কিন্তু খুব বাজে ব্যাপার। তিতাসকে দেখে এক এক সময় খুব কষ্ট হয়। কেন? তিতাস তো স্কুলে যায় না। স্যার একটা স্কুলে ভর্তি করিয়ে রেখেছেন ঠিকই, কিন্তু ও যেতে চায় না। ও আগে যে স্কুলে পড়তো সেখানে কি একটা দুষ্টুমি করায় এক দিদিমণি তিতাসের আঙুলের ফাঁকে পেন্সিল ঢুকিয়ে এমন চাপ দিয়েছিল যে একটা আঙুল ভেঙে গিয়েছিল। আঙুলটা ঠিক হয়ে গিয়েছে ঠিকই, কিন্তু ভয়টা তো এখনও ওকে তাড়া করে বেড়ায়। এখন একজন মিস বাড়িতে আসেন, তার কাছেই ও পড়াশুনো করে। ডাক্তারবাবু ওই দিদিমণির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি? না, নেননি। আসলে উনি শিক্ষকদের খুব রেসপেক্ট করেন। স্যার একসময় খুব গরিব ছিলেন, ঠিকভাবে লেখাপড়া করারও সামর্থ্য ছিল না। সেই সময় তোমার ওই শরদিন্দু স্যার ও স্কুলের আরও কয়েকজন স্যার ওকে বইপত্র কিনে দিতেন, নানাভাবে সাহায্য করতেন। স্যার এইসব নিজেই একদিন গল্প করছিলেন নার্সিংহোমের স্টাফেদের সঙ্গে। শিক্ষক শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধাবশতেই সম্ভবত তিনি সেই দিদিমণির বিরুদ্ধে কোনো স্টেপ নেননি। তিতাসকে শুধু ওই স্কুলে ছাড়িয়ে অন্য নতুন স্কুলে ভর্তি করেছিলেন। এইরকম আরও কিছুক্ষণ এলোমেলো কথাবার্তার পর নীলা জিজ্ঞেস করল, আচ্ছা, যদি তোমার কাজটা হয় তাহলে জয়েন করতে কতদিন লাগবে? ইন্টারভিউ হওয়ার পর আরও মাসখানেক।
স্কুলে যেদিন অ্যাপ্লিকেশন জমা দিতে গিয়েছিলাম সেদিনই শুনেছিলাম চট করে কিছু হবে না, ইন্টারভিউ হবে, তারপর ম্যানেজিং কমিটির মিটিং ডেকে প্যানেল পাশ করিয়ে সেটা পাঠিয়ে দিতে হবে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরের অফিসে। তিনি কাগজপত্র, ইন্টারভিউ প্রসিডিওর সব ঠিক আছে কিনা দেখে নিয়ে নির্দেশ দিলে তারপর লোক নেওয়া যাবে। নীলা কোনো উত্তর না দিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। অভ্র তাকালো সেদিকে। অর্ধবৃত্তাকার ধূসর আকাশে একটা ঘুড়ি উড়ছে। সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে নীলা বলল, 4টে বেজে গিয়েছে, বলো চলো এবার উঠতে হবে। শোনো, ইন্টারভিউটা ভালো করে দিও। 12 নম্বর অনির্বাণ মজুমদার। রিসেপশনে বসা মেয়েটার গলা কানে যেতেই তিথি উঠে দাঁড়ালো। মেয়েটা তিথির দিকে তাকিয়ে বলল, ম্যাডাম এবার আপনার পেশেন্ট নিয়ে যান। অনির্বাণ এতক্ষণ তিথির পাশে বসে শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল সিলিংয়ের দিকে। তিথি তার হাতে মৃদু টান দিয়ে ওঠো বলতেই সে যন্ত্রচালিত পুতুলের মতো উঠে দাঁড়ালো। রিসেপশনিস্ট মেয়েটা তাদের উদ্দেশ্যে বলল, ধরতে হবে? তিথি মাথা নেড়ে বুঝিয়ে দিল প্রয়োজন নেই। এক হাতে প্লাস্টিকের ক্যারি ব্যাগে অনির চিকিৎসার কাগজপত্র, আর অন্য হাতে তাকে ধরে তিথি এগিয়ে গেল ডাক্তারবাবুর চেম্বারের দিকে। টেবিলের ওপাশে বসে আলোর দিকে ফিরে একটা এক্সরে প্লেট দেখছিল প্রশান্ত। তিথিদের ঘরে ঢোকার শব্দ শুনে প্লেটের দিকে চোখ রেখে সে বলল, বসুন। টেবিলের এপাশে রাখা দুটো চেয়ারে একটাই অনির্বাণকে বসালো তিথি। ঘরটা ছোট। টেবিলের একপাশে পেশেন্ট দেখার জন্য একটা উঁচু বেড। ঘরের কোণে বেসিন, দেওয়ালে ঝুলছে মানব দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ডায়াগ্রাম, ওষুধের বিজ্ঞাপন। ঘরটা আর 5টা ডাক্তারের চেম্বারের মতোই। তিথি একবার চোখ বুলিয়ে নিল ঘরটার চারদিকে। এরপর প্রায় 8 মিনিট কেটে গেল। তিথিদের উপস্থিতি সম্পর্কে প্রশান্তর কোনো খেয়ালই যেন নেই। হাতে ধরা এক্সরে প্লেটটা তন্ময় হয়ে সে দেখে চলেছে। তিথি ক্যারিব্যাগ থেকে অনির্বাণের কাগজগুলো বের করে টেবিলের উপর রাখল। ক্যারিব্যাগ কাগজের খসখস শব্দ হলো নিস্তব্ধ ঘরে। তবু প্রশান্তর ভ্রুক্ষেপ নেই। কবজিসহ একটা হাতের এক্সরে প্লেটের দিকে একদৃষ্টে তাকিয়ে রয়েছে সে। হঠাৎ অনির্বাণ বলে উঠল, মিলবে না, মিলবে না, কিছুতেই মিলবে না, কিছুতেই না। কথাটা কানে যেতেই প্রশান্ত চমকে পিছনে ফিরল। অনির্বাণের দিকে তাকাতেই তার মুখে ফুটে উঠল অপার বিস্ময়। অস্পষ্ট স্বরে প্রশান্ত বলে উঠল, অনি তুই? অনির্বাণ কোনো উত্তর করল না। ঘাটটা একটু বেঁকিয়ে টেবিলের উপর রাখা একটা পেপার ওয়েটের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। প্রশান্ত একইভাবে তাকিয়ে রইল তার দিকে। তিথি এবার একটু বেশ অবাক হয়ে গেল। ডাক্তারবাবু অনিকে চিনলেন কিভাবে? বেশ কয়েক মুহূর্ত পর প্রশান্ত তিথির দিকে তাকিয়ে বলল, আপনি কি ওর স্ত্রী? ঘাড় নেড়ে সম্মতি জানালো তিথি। তারপর শান্ত গলায় পাল্টা প্রশ্ন করল, আপনি ওকে চেনেন? ও আমার ক্লাসমেট ছিল, আমরা বন্ধু ছিলাম। ও ক্লাসে ফার্স্ট হতো, আমি সেকেন্ড। কি হয়েছে ওর? কবে থেকে? মাথাটা কেমন গোলমাল করছে। প্রায় 1 বছর হতে চলল। একদিন বিকেলে অফিস থেকে ফিরে হঠাৎ কাগজপত্র নিয়ে লিখতে বসল, আর তারপরই হঠাৎ বলতে শুরু করলো, মিলবে না, মিলবে না, কিছুতেই মিলবে না। আমি প্রথমে আমলই দিইনি, কিন্তু 2 দিন পরই অফিস যাওয়া বন্ধ করে দিল। সারা দিন কাগজ পেন নিয়ে বসে নানা হিসাব কষে আর একই কথা বলে। কোনো কথার জবাব দেয় না। মাঝে মাঝে প্রচণ্ড জোরে মাথা ঝাঁকায়। ইদানিং ওর ঘাড়টাও কেমন বেঁকে যাচ্ছে দেখুন। সরকারি হাসপাতালের এক সাইকিয়াট্রিস্ট ওকে দেখেন। উনি ঘাড়ের জন্য কোনো নিউরোলজিস্টকে দেখানোর কথা বলেন। সরকারি হাসপাতালে তো নিউরোলজিস্ট নেই, তাই আপনার কাছেই এলাম। এই যে এগুলো অনির প্রেসক্রিপশন। ও কোথায় চাকরি করতো? একটা ব্যাংকে। কিন্তু বিশ্বাস করুন, ওখানে কিছুই হয়নি। সব হিসেব মিলিয়েই বাড়ি ফিরেছিল। ব্যাংকেরও কোনো অভিযোগ নেই। ইচ্ছে করলে আপনি খোঁজ নিতে পারেন। এই মিলছে না, মিলবে না,
এই কথাগুলো আমি কোনো দিন ওর মুখে শুনিনি। 10 বছর হলো আমাদের বিয়ে হয়েছে। ব্যাংকে যে কিছু হয়নি তা ইচ্ছে করেই জানালো তিথি, কারণ ব্যাংকে চাকরি করতে করতে মাথা খারাপ হয়ে গিয়েছে শুনলে অনেকেরই ধারণা হয় যে সংশ্লিষ্ট লোকটি নিশ্চয়ই টাকা পয়সা সংক্রান্ত কোনো গোলমেলে ব্যাপারে জড়িয়ে পড়েছিল। এর আগে কয়েকজন ডাক্তার তিথির কাছে একই কথা ঘুরিয়ে ফিরিয়ে জানতে চেয়েছেন। ব্যাপারটা নিয়ে আত্মীয় স্বজনের ফিসফাসও তিথির কানে এসেছে। কারোর ধারণা ব্যাংকের ক্যাশ মেলাতে না পেরে অনি চাকরি আর তার ফলে মানসিক ভারসাম্য খুইয়েছে। তিথির কথা শুনে অনির্বাণের মুখের দিকে তাকালো প্রশান্ত। তার চোখের সামনে অনির মুখটা, ঘরটা ধীরে ধীরে বদলে যাচ্ছে। একটা ক্লাসরুম, মুখোমুখি দুটো বেঞ্চে বসে আছে অনির্বাণ আর প্রশান্ত। ঘাড় গুঁজে একটা খাতায় অঙ্ক কষছে অনি। পাশে টেস্ট পরীক্ষার অঙ্ক খাতার বান্ডিল নিয়ে দাঁড়িয়ে আছেন শরদিন্দু স্যার। তিনি অনিকে বলছেন, আমি স্বপ্নেও ভাবিনি এই অঙ্কটা তুমি ভুল করবে। ফেল করা ছেলেরা পর্যন্ত এই অঙ্কটা ঠিক করেছে। এখনও 2বার কষতে দিলাম, তুমি 2বারই ভুল করলে। তুমি অঙ্কে 200তে 195 পাচ্ছ, আর এই সাধারণ অঙ্কটা পারছো না। দুটো ব্যাপার একসঙ্গে সত্যি হতে পারে না। একটু আগে হায়ার সেকেন্ডারি টেস্ট পরীক্ষার অঙ্ক খাতা দেখাচ্ছিলেন স্যার। খাতা দেখাবার পর অন্য ছাত্রদের বেরিয়ে যেতে বলে তাদের দুজনকে ঘরে বসিয়ে রেখেছেন তিনি। তার 2 প্রিয় ছাত্রকে, প্রশান্তকে শরদিন্দু স্যার নিয়ে যাবেন হেডমাস্টারের ঘরে। অঙ্কে সে 200য় 200 পেয়েছে। অঙ্কে হাইয়েস্ট মার্কস পাওয়া ছাত্রকে 200 টাকা পুরস্কার দেবেন হেডমাস্টার। তার আগে শরদিন্দু স্যার অনিকে সেই সহজ অঙ্কটা আবার কষতে দিয়েছেন। তিনি কিছুতেই বুঝতে পারছেন না অঙ্কটা সে কেন ভুল করল। তৃতীয়বারের জন্য খাতাটা স্যারের দিকে এগিয়ে দিল অনি। এবারও ভুল। স্যারের মুখ ক্রমশ লাল হয়ে উঠছে। শরদিন্দু স্যারকে এর আগে রাগতে দেখেনি ক্লাসের কেউ, অথচ অঙ্কটা ভুল করার জন্য কোনো অনুতাপ নেই অনির। তার মুখে স্পষ্ট একটা হাসির ছাপ। স্কুলের সকলকে শরদিন্দু বলেছিলেন, প্রশান্ত হয়তো পারে, কিন্তু অনির্বাণ অঙ্কে 200-এ 200 পাবেই। না পেলে বুঝবো এতদিন মাস্টারি করেও আমি ছাত্র চিনতে পারিনি। কাগজটা দেখে বেঞ্চে ছুঁড়ে ফেলে শরদিন্দু স্যার উত্তেজিতভাবে বলে উঠলেন, এবারও মেলাতে পারলে না? আবার করো। যতক্ষণ না মেলাতে পারছো ততক্ষণ তোমাকে ছাড়বো না। স্যার উত্তেজিত হয়ে উঠছেন দেখেও অনির কোনো হেলদোল নেই, বরং তার মুখে একটা হাসি খেলা করছে। সে কাগজটা হাতে নিয়ে স্যারের মুখোমুখি দাঁড়িয়ে বলল, মিলবে না। অঙ্কটা আবার করলেও এখন মিলবে না স্যার। মিলবে না মানে? মিলবে না মানে মিলবে না। আমি এখন যাচ্ছি স্যার। কোথায় যাচ্ছ তুমি? কেন মিলবে না? চিৎকার করে উঠলেন শরদিন্দু স্যার। তার শরীর থরথর করে কাঁপতে শুরু করেছে। প্রশান্তর মনে হচ্ছে এবার কিছু একটা ঘটতে চলেছে। সে বলতে চাইল, অঙ্কটা ও জানে স্যার, যাতে আমি অঙ্কে হাইয়েস্ট পাই, টাকা পাই, সেই জন্যই ও। কিন্তু কথাটা বলতে গিয়েও প্রশান্ত বলেনি। পরদিনই হায়ার সেকেন্ডারির ফর্ম ফিল আপ। ওই টাকাটা পেলে অনি এবার বেশ জেদের সঙ্গেই বলল, বললাম তো মিলবে না। আমি মেলাবো না, আপনি 1000 বার বললেও না। হতাশা, বেদনা, অপমান সইতে না পেরে শরদিন্দু পর মুহূর্তেই চর কষিয়ে দিলেন অনির গালে। ছেলেটার মাথাটা দেওয়ালে সজোরে বাড়ি খেয়ে বিভৎস একটা শব্দ হলো। হঠাৎ টেবিলের উপর হাত দিয়ে হালকা চাপড় মারতে শুরু করলো অনির্বাণ। সেই শব্দে প্রশান্তর হুঁশ ফিরল। এতক্ষণ তার চোখের সামনে অতীতের এক চিত্রনাট্য মঞ্চস্থ হচ্ছিল। সম্বিত ফিরে পেয়ে সে লজ্জিত স্বরে তিথিকে বলল, সরি, ও কোথায় কাজ করে আমি কৌতূহলবশত জানতে চেয়েছিলাম। ও যে ওসব করতে পারে না তা আমি জানি। করে নয়, করতো। ওর চাকরিটা এখন আর নেই। আচ্ছা, ওর বাবা মা তারা কোথায় আছেন? আপনারা কোথায় থাকেন? আপনি আপনি কি কিছু চাকরি বাকরি করেন? কিছু মনে করবেন না, আসলে অনেক বছর পর দেখলাম তো, তাই জিজ্ঞাসা করছি। ওর বাবা মা মারা গিয়েছেন অনেক দিন। আমি কিছুই করি না। সুভাষনগরে একটা ভাড়া বাড়িতে কদিন হলো আছি।
আমাদের এক ছেলে আছে, 5-এ পড়ে। ও অনি, এই অনি, এদিকে তাকা, আমার দিকে তাকা, দেখ আমি প্রশান্ত, চিনতে পারছিস? অনির্বাণ কোনো জবাব দিল না। ঘাড় ঝুঁকিয়ে টেবিলের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে চলল, মিলবে না, মিলবে না, কিছুতেই মিলবে না। বললাম না, ও কোনো কথারই জবাব দেয় না। তবে চিৎকার চেঁচামেচি ভাঙচুরও করে না। স্নান করিয়ে বা খাইয়ে দিতে গেলে বাধাও দেয় না। প্রশান্ত এবার অনির মেডিকেল রিপোর্টগুলো দেখতে শুরু করল। স্ক্যানের কয়েকটা রিপোর্ট আছে তার মধ্যে। তাদের মধ্যে একটা দেখতে দেখতে প্রশান্তর হঠাৎ চোখে পড়ল টেবিলের উপর পড়ে থাকা এক্স-রে প্লেটের উপর। তার মনে হলো হাতে ধরা অনির মস্তিষ্কের ছবি আর টেবিলের উপর রাখা শরদিন্দু স্যারের এক্স-রে প্লেট অদৃশ্য হলেও দুটোর মধ্যে কি অদ্ভুত সম্পর্ক। বেশ কিছুক্ষণ ধরে রিপোর্টগুলো খুঁটিয়ে পড়ল প্রশান্ত। তারপর অনির কাছে এসে হাত দিয়ে তার ঘাড় মাথা ভালোভাবে পরীক্ষা করল। বিশেষত তার মাথার পিছন দিকে চুল ফাঁক করে কি যেন দেখার চেষ্টা করল। অনি কোনো রকম বাধা দিল না, বাধ্য ছেলের মতো চুপচাপ বসে রইল। তাকে দেখে প্রশান্ত আবার চেয়ারে গিয়ে বসল। তিথি জিজ্ঞেস করল, কি দেখলেন ডাক্তারবাবু? আচ্ছা, এই রিপোর্টগুলো আমি কদিনের জন্য রাখতে পারি? আর ওর কয়েকটা স্ক্যান করাতে হবে, সম্ভব হলে কাল পরশুর মধ্যেই। কাগজ রেখে যেতে অসুবিধে নেই তিথির, কিন্তু স্ক্যান করানো মানেই আবার অনেক টাকার ধাক্কা। এই মুহূর্তে তার হাতে যা টাকা আছে তাতে কুলোবে না। তাই সে বলল, কাগজ রেখে যাচ্ছি, কিন্তু স্ক্যান 1 তারিখের পর করালে খুব সুবিধা হবে। প্রশান্ত তার সংসারের অভাব অনটন বুঝতে পারল। প্রেসক্রিপশন লেখা শেষ করে বলল, টেলিফোন এক্সচেঞ্জের পাশে যে ডায়াগনোসিস সেন্টার আছে ওখানে ওকে নিয়ে যাবেন, আমি চিঠি করে দিচ্ছি। আপনি কালই যাবেন, কোনো টাকা পয়সা লাগবে না, আমি ফোন করে দেব। প্যাডের কাগজটা ছিঁড়ে তিথির দিকে এগিয়ে দিয়ে জুড়ল, কাল ওর স্ক্যান হয়ে গেলে পরশু সকালে রিপোর্টটা পেয়ে যাবেন। এই প্যাডে আমার মোবাইল নম্বর দেওয়া আছে, আমাকে ফোন করবেন, আমি বলে দেব কখন ওকে নিয়ে আসবেন। ঠিক আছে। আপনাদের কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে কি? যদি কিছু মনে না করেন, আপনার নাম্বারটা কি আমাকে দেবেন? না না, এতে মনে করার কি আছে। মোবাইল নম্বরটা টুকে প্রশান্ত আবার তাকালো অনির মুখের দিকে। ভাবলেশহীন সেই মুখ, কোনো অভিব্যক্তি নেই। তিথি তার ব্যাগ থেকে 100 টাকার 2টো নোট বের করে প্রশান্তর দিকে এগিয়ে দিয়ে বলল, ডাক্তারবাবু, আপনার ফিজ। না না, ওটা লাগবে না, ওটা আপনি রেখে দিন। না ডাক্তারবাবু, এটা করবেন না। চিঠিটা করে দিয়ে আপনি অনেক উপকার করলেন আমার, কিন্তু ফিজ আপনাকে নিতে হবে। না নিলে আমার খুব খারাপ লাগবে। আমি দয়া বা করুণা করছি না, সেই ক্ষমতা আমার নেই। আপনি হয়তো জানেন না, আপনার জানার কথাও নয়। ও আমাকে একবার 200 টাকা দিয়েছিল, তখন আমরা একসঙ্গে পড়ি। টাকাটা আর ওকে ফেরত দেওয়া হয়নি। গত 20 বছরে সেই টাকা সুদে আসলে তো অনেকটাই বেড়েছে। ধরুন তার থেকেই আমি ফিজের টাকাটা নিয়ে নিলাম। মানে? আমি ঠিক বুঝলাম না। মানেটা এখন আপনার না বুঝলেও চলবে। আপনারা এখন আসুন, বাইরে অনেক পেশেন্ট অপেক্ষা করছে। এই কাগজপত্রগুলো আমি রাখলাম। নার্সিংহোম থেকে বেরিয়ে অনির্বাণকে নিয়ে একটা রিকশায় উঠল তিথি। বাইরে বেশ রোদ, 1:30 বাজে। রিকশাটা কিছুটা এগোতেই তিথির ব্যাগের ভিতরে থাকা মোবাইল ফোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে সে দেখল অচেনা নাম্বার। কলটা রিসিভ করে ওপাশে কোনো শব্দ শুনতে না পেয়ে তিথি বার দুয়েক বলল, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ আমি বয়েজ স্কুল থেকে বলছি। বয়েজ স্কুলের নামটা শুনেই বুকটা ধক করে উঠল তিথির। বাবলু স্কুলে গিয়েছে, ওর কিছু হলো না তো? ও হ্যাঁ, কি হয়েছে? না, আপনি আগের দিন স্কুলে আমাকে বই দিতে এসেছিলেন না? তিথি এবার গলাটা চিনতে পারল। বিকাশ স্যার, তিনি নম্বরটা নিয়েছিলেন। ও হ্যাঁ হ্যাঁ, আমি গিয়েছিলাম। বই কি হয়েছে স্যার? এখনো হয়নি, তবে মনে হচ্ছে হয়ে যাবে, চিন্তার কিছু নেই। ও, বইটা হলে
আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো স্যার। কাল কি একবার আসতে পারবেন? ওই বইয়ের ব্যাপারেই কিছু কথা টথা বলতাম। সকালের দিকে অনেককে ডায়াগনোসিস সেন্টারে নিয়ে যেতে হবে, দুপুরের দিকে নিশ্চয়ই সে ফাঁকা হয়ে যাবে। এই ভেবে সে উত্তর দিল, হ্যাঁ স্যার, আমি যদি সেকেন্ড হাফে মানে 2-2:30 নাগাদ যাই তাহলে আপনার অসুবিধা হবে না তো? না না, হবে না, ওটাই বেস্ট টাইম। তবে স্কুলে নয়, জানেনই তো এখন সব স্কুলেই বই টই করানো নিয়ে রেষারেষি হয়। আসলে কমিশনের ব্যাপার থাকে তো, সকলেই চোখ কান খোলা রাখে। আপনার সঙ্গে কথা বলছি দেখতে পেলেই পিছনে লোক লেগে যাবে, যাতে আপনার বইটা না হয়। ও তাই নাকি? তাহলে স্যার কোথায় দেখা করব? আপনি এক কাজ করুন, স্টেশন থেকে রিক্সা নিয়ে চলে আসুন কুইন্স ক্যাফে রেস্তোরাঁয়। ওর কাছাকাছি একটা বাড়িতে আমি পড়াতে যাই। রেস্তোরাঁর সামনে আমি 2টো নাগাদ অপেক্ষা করব। দুপুরবেলায় ওখানেই আমি টিফিন করতে যাই। তিথি কি বলবে বুঝতে পারছিল না। হঠাৎ পাশ থেকে অনির্বাণ আবার বলতে শুরু করেছে, মিলছে না, মিলছে না, কিছুতেই মিলবে না। অনির কথাটা কিছুটা কানে গেল বিকাশ স্যারের। তিনি বললেন, কেউ কি কিছু বলল? না স্যার, আমি আসলে রাস্তায় তো, তাই কথা আসছে। ঠিক আছে স্যার, আমি কাল ওই সময় পৌঁছে যাচ্ছি, আমি রাখছি। ফোনের লাইন কেটে তাড়াতাড়ি অনির্বাণকে জড়িয়ে ধরল সে। অনি মাথা ঝাঁকাতে শুরু করেছে। বসুধরার যখন ঘুম ভাঙল তখন ভোরের আলো খোলা জানালা দিয়ে এসে তার গা ছুঁয়েছে। বালিশের পাশে রাখা রিস্ট ওয়াচটা তুলে নিয়ে দেখলেন 6টা বাজে। মুম্বাইয়ে তার আরেকটু দেরি হয়। 8টা নাগাদ কাজের লোক এসে ডোরবেল বাজালে তিনি বিছানা ছাড়েন। যতদিন ছেলে পার্থ, তার বউ অনুসুয়া আর নাতি প্রীতম তার সঙ্গে ছিল, ততদিন অবশ্য বেশ ভোরেই উঠতে হতো তাকে, 5টার মধ্যেই। অনুসুয়ার হাতে হাতে নাতি প্রীতমকে স্কুলের জন্য তৈরি করতে হতো। তার স্কুল বাস আসতো ঠিক 7টায়। পার্থ অফিস বেরিয়ে যেত 8টা নাগাদ। তার কিছুক্ষণ পর পুত্রবধূ অনুসুয়াও। তারা অন্যত্র চলে যাওয়ার পর অবশ্য ঘুম থেকে ওঠার কোনো তাড়া থাকে না বসুধরার। অনেক সময় কাজের মেয়েটিকে দরজা খুলে দিয়ে আবার শুয়ে পড়েন। এখানেও অবশ্য ওঠার কোনো তাড়া নেই বসুধরার। 2টো রাত কাটিয়ে দিলেন পরিবাড়িতে। প্রথম দিনের ধকলের জন্য গতকাল উঠতে দেরি হয়েছিল তার। পল্টুর ডাকে 9টা নাগাদ ঘুম ভেঙেছিল। আজ ঘুম ভাঙার পরই বসুধরার মনে হলো বাইরের আলো তাকে ডাকছে। বিছানা ছেড়ে উঠে ব্রাশ পেস্ট নিয়ে জানলার সামনে দাঁড়ালেন তিনি। কাছেই একটা গাছের ডালে ছাই রঙের কয়েকটা পাখি লাফালাফি করছে, আর মাঝে মাঝে পিক পিক করে ডাকছে। কি যেন ওদের নাম? একটু ভাবার পর বসুধরার মনে পড়ল 7 ভাই পাখি। স্মৃতি থেকে এখনো সব কিছু মুছে যায়নি। ব্যাপারটা ভেবেই মনে মনে হাসলেন তিনি। দাঁত মাজতে মাজতে বেশ কিছুক্ষণ পাখিগুলোর লাফালাফি দেখলেন। একসময় এরকম পাখি খুব দেখা যেত মনসার ঢিপিতে। সেই জায়গা কি এখনো আছে? বসুধরা ঠিক করে রেখেছেন আগামী কদিনে পরিচিত জায়গাগুলো একটু দেখে আসবেন। হাত মুখ ধুয়ে বারান্দায় বেরিয়ে এলেন তিনি। চিলেকোঠায় ওঠার সিঁড়ির দিকে তাকালেন। কাল পল্টু সিঁড়ির আবর্জনা পরিষ্কার করেছে, ছাদেও উঠেছিল। বসুধরার খুব ইচ্ছে হচ্ছিল তখনই ছাদে উঠতে, কিন্তু ওঠেননি। এত বছর পর তৃতীয় কোনো ব্যক্তির উপস্থিতিতে পরিটার সামনে দাঁড়াতে চাইছিলেন না তিনি। পল্টু যেতে যেতেই অন্ধকার নেমে এসেছিল। তারপর আর একা ওপরে উঠতে সাহস হয়নি তার। তিনি যে আর সেই ছোট্ট বসু নেই। বয়স বেড়েছে, শরীর ভারী হয়ে গিয়েছে। তার উপর ভাঙাচোরা বাড়ি, কোথায় পা ফেলতে গিয়ে কোথায় পা ফেলবেন। পল্টু অবশ্য বলে গিয়েছে ওপরে উঠতে কোনো অসুবিধে নেই, মোটামুটি ঠিকই আছে সিঁড়িটা। কয়েক মুহূর্তে সিঁড়ির মুখের দিকে তাকিয়ে বসুধরা ধীর পায়ে এগোলেন সেদিকে। তিনি অনুভব করলেন তার পা মৃদু মৃদু কাঁপছে। বুকের ভিতর স্পষ্ট একটা রোমাঞ্চ অনুভব করছেন। কত বছর পর আবার
মাথার উপর কড়িকাঠের ফোকর থেকে পায়রার দল ঘাড় বেঁকিয়ে কৌতূহলী ভঙ্গিতে দেখছে তাকে। তাদের বাসা থেকে খসে পড়া খড়কুটো উড়ে যাচ্ছে দমকা বাতাসে। বসুধরা পায়ে পায়ে এগোচ্ছেন সিঁড়ির দিকে। উড়ে যাওয়া ওই খড়কুটোর মতোই এক এক করে তার চোখের সামনে খসে পড়ছে সময়ের পরত। যেন সেই ছোট্ট বসু পড়া ফেলে বাড়ির লোকজনের চোখ এড়িয়ে চুপিসারে সাত সকালে পরীর কাছে যাচ্ছে গল্প করতে। এখনই হয়তো পাশের ঘর থেকে বাবার গলা শোনা যাবে। বসু, কোথায় যাচ্ছ? কোথাও যাচ্ছি না তো, এমনি বারান্দায় এসে দাঁড়ালাম। এই দেখো, কে যেন নিচ থেকে ডাকলো। বুঝেছি, যাও ঘরে গিয়ে পড়তে বসো। আমি গিয়ে কিন্তু পড়া ধরবো। সেদিনগুলোর মতো আজও উজ্জ্বল রোদ এসে পড়েছে বারান্দায়। বাইরে থেকে ভেসে আসছে পাখির ডাক। কিন্তু বসু কোথায় যাচ্ছ জিজ্ঞেস করে কেউ আজ আর তাকে থামালো না। বর্তমান ঘেরা অতীতের অলিন্দ ধরে ধীরে ধীরে এগিয়ে চললেন তিনি। সিঁড়ির মুখে এসে দাঁড়ালেন বসুধরা। সিঁড়ির মুখটা ঝলমল করছে, সম্ভবত চিলেকোঠার দরজাটা খোলা। পল্টু ধুলো পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে সাফ করেছে সিঁড়িটা। তিনি পা রাখলেন তাতে। সিঁড়ির ধাপে জমাট বেঁধে থাকা মমতা অনুভব করলেন। বেশ কয়েক ধাপ ওঠার পর থমকে দাঁড়িয়ে পড়লেন। সূর্যের আলো এসে পড়েছে সিঁড়ির কয়েকটা ধাপে, তার মধ্যেই ফুটে আছে কয়েকটা ছোট্ট ছোট্ট পায়ের ছাপ। সেগুলো যেন খোদাই করা হয়েছে সিঁড়ির ধাপে। ডান পা বাঁ পা করতে করতে উপর দিকে উঠে গিয়েছে। ও কার পায়ের ছাপ? পরক্ষণেই তার ব্যাপারটা মনে পড়ে গেল। এই তো তাঁরই পায়ের ছাপ। তার মানে সেই ছোট্ট বসুর, বছর 8-এর বসুর। দুর্গাপুজোর আগে কোনো একটা সময় হবে। বাড়িতে মিস্ত্রি লেগেছিল টুকটাক মেরামতির জন্য। সিঁড়ির প্লাস্টার চটিয়ে নতুন করে প্লাস্টার করা হচ্ছিল। বসু পরীর সঙ্গে কথা বলতে যাওয়ার ঝোঁকে সেই কাঁচা সিমেন্টে পা ফেলেছিল। বাবা অবশ্য বসুকে বেশ বকাবকি করেছিলেন তার জন্য, কিন্তু ম্যানেজার হরিপদ কাকাকে ডেকে বলেছিলেন, মিস্ত্রিদের বলো পায়ের ওই ছাপগুলো আর মোছার দরকার নেই। বাড়িটা তো ওরই, শৈশবের স্মৃতি হয়ে থাকবে। আড়াল থেকে কথাটা শুনেছিল বসু। বাবা অনেক যুগ হলো নেই, কিন্তু ওই ছোট পায়ের ছাপগুলো স্মৃতি হয়ে রয়ে গিয়েছে। বসুধরা ঝুঁকে পড়ে পায়ের ছাপের উপর হাত বোলালেন। তারপর তার পাশে পায়ের পাতাটা বসিয়ে আবার উঠিয়ে নিলেন। সিঁড়িটা গতকাল বিকেলেই ধোয়া হয়েছে। ঈষৎ ভিজে ধুলোর একটা মিহি আস্তরণ পড়েছে সিঁড়ির ধাপে। তার উপর পায়ের অস্পষ্ট একটা ছাপ পড়ল। সিঁড়ির ধাপে পাশাপাশি আঁকা ছাপ দুটো দেখলেন তিনি। না, সেই ছোট্ট সুন্দর ছাপের সঙ্গে এই ভারী পায়ের ছাপের কোনো মিল নেই। ভাগ্যিস এই ছাপটা আঁকা হয়ে থাকবে না। আর দাঁড়িয়ে না থেকে তিনি সিঁড়ি বেয়ে উঠতে লাগলেন। সকালের আলোয় উদ্ভাসিত ছাদে এসে দাঁড়ালেন তিনি। কিছুটা তফাতে চিলেকোঠার ঘরের গা ঘেঁষে একটা বেদির উপর দাঁড়িয়ে আছে শ্বেত পাথরের পরীটা। পরিবারের পরী, মানুষের মতোই অবয়ব তার। আবরণহীন উন্মুক্ত বক্ষ, নিটোল শঙ্খের মতো স্তন, মুখটা সামান্য পিছনে ফেরানো। সে যেন তাকিয়ে দেখছে নিজের অতীতকে। তার ডানা দুটো পিঠের কাছে উন্মুক্ত হয়েও যেন আবদ্ধ, যেন উড়তে গিয়েও হঠাৎ থমকে দাঁড়িয়েছে সে। বসুধরা মন্ত্রমুগ্ধের মতো বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন সেই নারী মূর্তির দিকে। তিনি অনুভব করলেন একটা কম্পন তার সারা শরীরে ছড়িয়ে পড়ছে। আরব সাগরের তীরে ঘুমে জাগরণে কতবার তিনি তাকে দেখেছেন, তবে ভাবেননি শেষ পর্যন্ত কোনো একদিন তার সামনে আবার এসে দাঁড়াতে পারবেন। বাবার মৃত্যু, স্বামীর মৃত্যু, প্রীতমকে নিয়ে পার্থ অনুসুয়ার চলে যাওয়া, একের পর এক কত ঝড়ই তো বয়ে গিয়েছে বসুধরার উপর দিয়ে। কিন্তু যখনই নিঃসঙ্গতা তাকে গ্রাস করতে চেয়েছে, তখনই যেন সকলের অলক্ষ্যে এসে দাঁড়িয়েছে পরীটা।
ভরসা জুগিয়েছে বসুধরাকে। তিনি এগিয়ে গিয়ে বেদির উপর উঠলেন, স্পর্শ করলেন তাকে। মনে হলো রক্ত মাংসের কোনো মানুষকে বহুদিন পর তিনি স্পর্শ করছেন। পরীর কপাল, গাল, মসৃণ কাঁধ ছুঁয়ে ডান বাহু বেয়ে ধীরে ধীরে নিচে নেমে স্পর্শ করলেন তার হাতের পাতা। পরীর আঙুলগুলো নিয়ে খেলা করতে গিয়ে হঠাৎ অন্য কিছুর একটা অস্তিত্ব টের পেলেন তিনি। চমকে উঠে ভালো করে তাকালেন আঙুলটার দিকে। এটা এখনো আছে, একটা সাদা পাথরের আংটি। হঠাৎ দেখলে মনে হবে ওটা পরীর দেহেরই অলংকার, কিন্তু ওটা আসলে একটা আংটি। বসুধরা এবারে ছেড়ে চলে যাওয়ার আগের রাতে পরীর আঙুলে পরিয়ে দিয়ে গিয়েছিলেন আংটিটা। পরিয়ে দিয়ে গিয়েছিলেন নাকি তার কাছে গচ্ছিত রেখেছিলেন নিজের গোপন প্রেমের ক্ষুদ্র স্মারককে? পরী আজও আগলে রেখেছে আংটিটা। বসুধরা সাবধানে সেটা খোলার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। বহু বছর থাকতে থাকতে পাথরের আঙুলের সঙ্গে এঁটে গিয়েছে আংটিটা, কিন্তু জিনিসটা খুলে নিতেই হবে, না হলে পরীর সঙ্গে সঙ্গে আংটিটাও ওরা নিয়ে যাবে। বসুধরা ভাবলেন, শেষবারের মতো এই শহর ছেড়ে যাওয়ার আগে এই আংটিটা কি তাকে ফিরিয়ে দেওয়া যায়? কিন্তু তাকে তিনি পাবেন কোথায়? দেখা হলে সে যদি প্রশ্ন করে কেন ওভাবে সব কিছু ছেড়ে সেদিন চলে গিয়েছিলেন, কি জবাব দেবেন তিনি? পরপর প্রশ্নগুলো মাথায় এলো তার। পরক্ষণেই মনে হলো, এই আংটি কি তাকে ফিরিয়ে দেওয়া উচিত ছিল? আজ যদি বসুধরার সেই সুযোগ পান, তার বুকের ভার কিছুটা হলেও লাঘব হবে। কিছুক্ষণ পর তিনি বেদি থেকে নামলেন। পাল্লাহীন দরজা জানালা নিয়ে চিলেকোঠার ঘরটা দাঁড়িয়ে আছে। সূর্যের উল্টো দিকে মুখ বলে আলো সেখানে ভালো করে প্রবেশ করছে না। ভিতরে অন্ধকার বিরাজ করছে। ও কিসের অন্ধকার? বসুধরার মনের, না সময়ই জমাট বেঁধে অন্ধকারের রূপ নিয়ে রয়েছে? ছোটবেলায় যে বুড়ি সরলা মাসি বসুকে দেখাশোনা করত, সে একবার আক্ষেপ করে বলেছিল, চিলেকোঠার ঘরটাই হলো পাপের ঘর। বসুধরা কথাটার অর্থ বুঝেছিলেন আরও অনেক বছর পর। এই ঘরটাই তো তার জীবনকে অন্য খাতে বইয়ে দিল। বসুধরা রেলিংয়ের ধারে এসে দাঁড়ালেন, পুকুরের দিকে তাকালেন। তার সবুজাভ জলের উপরিভাগ সূর্যের আলোয় চিকচিক করছে। একটা মাছরাঙা জল ছুঁয়ে উড়ে গেল। পুকুরের ওপাশের গাছগুলো সূর্যের আলো মেখে দাঁড়িয়ে আছে। একদল পায়রা নিচ থেকে ছাদে উড়ে এলো, তারপর বসুধরাকে ঘিরে তার পায়ের কাছে গলা ফুলিয়ে ডাকতে ডাকতে ঘুরতে লাগলো। গতকাল পল্টুকে দিয়ে ওদের জন্য কেজিখানেক গম আনিয়েছেন বসুধরা। দুবেলা খেতেও দিয়েছেন। খাবারের আশাতেই ওরা সম্ভবত এসেছে। বসুধরা ব্যাপারটা বুঝতে পেরে তাদের উদ্দেশ্যে বললেন, চল, নেমে তোদের খেতে দিচ্ছি। এবার থেকে নামতে হবে। 7টার সময় পল্টু আসবে, তাকে নিয়ে যাবে বাজারের দিকে। কিছু কেনাকাটা আছে, এটিএম থেকে টাকা তুলতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, যারা পরীটা নিতে আসবে তাদের ফোন করে নিজের আগমনের খবরটা জানাতে হবে। বেশ অদ্ভুতভাবেই তার সঙ্গে যোগাযোগ হয় তাদের। বছর 7-8 আগে বসুধরা কলকাতার যে কনস্ট্রাকশন কোম্পানিকে দিয়ে ঘর দুটো মেরামত করিয়েছিলেন, তাদেরই এক ইঞ্জিনিয়ার কাজটা তদারকি করতে এসে পরীটার ছবি তুলে নিয়ে যান। একই কোম্পানি কোথায় যেন একটা বিলাসবহুল রিসর্ট বানিয়েছে। রিসর্টের লবি সাজানোর জন্য পরীটার কথা মাথায় আসে সেই ইঞ্জিনিয়ারের। কিছুদিন আগে সেই কোম্পানির কয়েকজন এসে দেখেও যায় পরীটাকে। যে ভদ্রলোকের মাধ্যমে বসুধরা কাজটা করিয়েছিলেন, তার সাহায্যেই তারা বসুধরার সঙ্গে যোগাযোগ করে। পরীর জন্য মোটা অঙ্কের চুক্তি হয়েছে সেই সংস্থার সঙ্গে। টাকাটা অবশ্য বড় ব্যাপার নয়। প্রথমে বসুধরা তাদের প্রস্তাবে না বলে দিয়েছিলেন। কাছে থাকুক আর দূরে থাকুক, যেখানে আছে সেখানেই থাক পরীটা, বসুধরা ভেবেছিলেন। কিন্তু লোকগুলো যখন বলল যে, দেখুন ম্যাডাম, ওখানে কেউ আর থাকে না, একদিন হয়তো কেউ ওকে টুকরো টুকরো করে ভেঙে নিয়ে যাবে,
অথবা বাড়িটার যা অবস্থা তাতে হয়তো একদিন ওকে নিয়েই ধসে পড়বে। এত বড় একটা ওয়ার্ক অফ আর্ট নষ্ট হয়ে যাবে? আপনি কি সেটা চান? তার চেয়ে আমাদের দিলে ওটা যত্নে থাকবে। শেষ পর্যন্ত তাদের যুক্তি ফেলতে পারেননি বসুধরা। তার শৈশবে মায়ের কাছে পাঠানোর দূত, কৈশোরের খেলার সাথী এবং যৌবনের সহচরী পরি বাড়ির পরি ওভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে তা কখনোই চাননি তিনি। হয়তো অন্য কোথাও গেলে তার একাকিত্বও কাটবে। এইসব ভেবে শেষ পর্যন্ত মত দিয়েছেন, আর কিছু না হোক ওরা পরিটা নিতে আসবে বলেই তো এখানে আসা হলো। শেষবারের মতো তার সঙ্গে দেখা হলো। তবে ওদের হাতে পরীকে তুলে দেওয়ার আগে ওই আংটিটা খুলে নিতে হবে। বসুধরা ছাদে আরও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে তাকিয়ে রইলেন পরীটার দিকে। তার মসৃণ গা বেয়ে সকালের রোদ চুঁয়ে নামছে। তার দিকে তাকিয়ে সে যেন হাসছে। একটা পায়রা উড়ে এসে পরীর কাঁধে বসল। আর ঠিক তখনই নিচ থেকে পল্টুর গলা শোনা গেল, ও ঠাকুমা, কোথায় গো তুমি? আজকের পর্ব এখানেই শেষ করছি। আশা করি আজকের পর্বটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। আগামী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।